জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবী। দশম শ্রেণীর পাঠ্য বইয়ের এটি প্রথম গল্প এবং এটি কুমকুম গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই জ্ঞানচক্ষু শব্দের অর্থ হচ্ছে অন্তর্দৃষ্টি বা বোধোদয়। তোমাদের মনে হতে পারে এই জ্ঞানচক্ষু কী? ধরো তোমার একটা বিষয়ে ভুল ধারণা ছিল, সেই ভুল ধারণা ভেঙে সঠিক তথ্য বা স্পষ্ট ধারণা লাভ করাটাই হচ্ছে জ্ঞানচক্ষু। ঠিক আছে, চলো এবার গল্পের মধ্যে চলে যাই। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন। সেসব বই নাকি ছাপাও হয়, অনেক বই ছাপা হয়েছে মেসোর। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা এবং মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কিন্তু নতুন মেসোমশাইকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। মানে কি, এই যে লেখকরা যে সাধারণ মানুষের মতো হতে পারে, এটাই তপনের কাছে অজানা ছিল। তার কাছে কিন্তু এটা খুব অবাক করা একটা বিষয় ছিল। তাই যখন মেসোমশাইকে দেখলো যে না, তারাও কার মতো না, ছোট মামা মেজ কাকুর মতো, তখন তার কি হলো, জ্ঞানচক্ষু খুলে গেল। আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলেও দেন। চায়ের সময় চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজে সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন। আর কি করেন, আর শেষ পর্যন্ত এ দেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। কি বেড়াতে বেরোন সেজে গুজে। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছে কদিন। তাহলে এখানে প্রশ্ন পড়ে যে মেসো কি কোন ছুটিতে শ্বশুর বাড়িতে এসে রয়েছেন? গরমের ছুটিতে। ঠিক আছে, তাই অহরহই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই মানুষ। তবে তপনের বা লেখক হতে বাধা কি? মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতেই রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়, ধাবিত মানে এগিয়ে গেলেন। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? ততক্ষণে তো গল্প ছোট মেসোর হাতে চলে গেছে। হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। তখন অবশ্য মাসির এই হইচইয়ে মনে মনে পুলকিত হয়, মানে আনন্দিত হয়, মুখে আ করলেও হয়। কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে তো নতুন মেসোই বুঝবে, কারণ রত্নের মূল্য তো জহুরির কাছে। এখানে একটা প্রশ্ন হয় যে রত্নের মূল্য জহুরির কাছে মানে কি? মানে যার কাছে কোনো কিছুর প্রয়োজন বা গুরুত্ব বেশি, সে তার প্রকৃত মূল্য উপলব্ধি করতে পারবে। এটার অর্থ হচ্ছে সেটাই। একটু পরে ছোট মেসো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে উঠলেন, তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলেই ছাপতে দেওয়া চলে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাদো কাদো হয়ে যায়। তো তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। এটা কে বলছে? ঘরের কেউ একজন বলছে যে তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও। হ্যাঁ, এটা কিন্তু মাসি বলছে না, মাসি এটা বলছেন যে মেসোর উপযুক্ত সেটা কাজ হবে ছাপানোটা। মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়,
আমি বললে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবে না। এখানে সন্ধ্যাতারা কি জানো? সন্ধ্যাতারা হচ্ছে একটা পত্রিকার নাম, ঠিক আছে? বলছে ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, আর সবাই তপনের গল্প শুনে হাসে। কিন্তু মেসো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে, নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজরানীর গল্প লেখে, নয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এই সব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। এটা ও খুব ভালো, ওর হবে, হবে মানে ও একটা কিছু করবে সেটা বলতে চেয়েছেন। তখন বিহ্বল দৃষ্টিতে তাকায়, তারপর ছুটি ফুরলে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে, কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। শুধু এইটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষে লিখতে পারে। নতুন মেশোকে দেখে জানলো সেটা। তবে আর পাইকে তপনকে। দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন তপন আসতে একটি খাতা, যেটা কি করেছিল, যেটা টাস্কের তার হোম টাস্কের খাতা, আর কি মানে ও নিয়ে গেছিলো, যেটা স্কুলের খাতা, এবং বিয়েবাড়িতেও যেটি মা না নিয়ে ছাড়েননি, ঠিক আছে। আর কলমটি নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কি না জানি না, একাসনে বসে মানে একাই বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। লেখার পর যখন পড়ল, গায়ে কাটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। এ কী ব্যাপার? এ যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে। তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তখন। তার দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকেই বলে বসে, ছোটো মাসি, একটা গল্প লিখেছি। ছোটো মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর আষ্টিকের বড়, মানে বছর আটের বড় হলেও সমবয়সী। কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোটো মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাগ্যে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। তাই গল্পটা সবটা না পড়ে একটু চোখ বুলিয়ে বেশ পিঠে চাপড়ানো সুরে বলল, ওমা, এ তো বেশ লিখছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? হ্যাঁ, এটা বলছে তপনকে। তখন তপন কি বলছে, ছোটো মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি বই তো নয়, রোজ তোর মেসোমশাইকে দেখাই, মানে দাঁড়া, তোর মেসোমশাইকে দেখাই। কিন্তু গেলেন তো গেলেনই যে, কোথায় গল্পের সেই ৮-৬ ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, আর যার জন্য হাঁ করে আছে তপন। মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। সবাই রাগাচ্ছে তাকে এসব বলে, আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে, সবাই রাগাচ্ছে ঘরে। তবু সেই সব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও ২-৩টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশাই পেয়েছে। তারপর ছুটি ফুরালো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এমন সময় ঘটল সেই ঘটনা। কোন ঘটনা? এই যে পরে পড়ব সেই ঘটনা, ঠিক আছে। ছোটো মাসি আর মেসো একদিন বেড়াতে এলো। হাতে এক সন্ধ্যাতারা আমি আগে বলেছি একটা পত্রিকা, খবরের কাগজ, ঠিক আছে। সে হাতে, তাহলে মেসোমশাই, হ্যাঁ, আর মাসি কী করেছে, ওই পত্রিকাটা নিয়ে এসেছে।
এবার তপন দেখেছে, চোখে পড়েছে, তখন কি বলছে দেখো, কেন হেতু সন্ধ্যাতারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তবে কি সত্যিই তাই? সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে। সে কিন্তু মনে খুব কৌতূহল হচ্ছে আর নিজের মনে প্রশ্ন করছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? তা ঘটেছে, সত্যি ঘটেছে। যখন সে দেখলো পত্রিকাটা নিয়ে যে সত্যি ঘটনাটা ঘটেছে, সূচিপত্রে নামও রয়েছে। নাম কি রয়েছে? প্রথম দিন, শ্রী তপন কুমার রায়। তাহলে এখানেও একটা কিন্তু ছোট প্রশ্ন পড়ে যে শ্রী তপন কুমার রায়ের লেখা গল্পের নাম কি? প্রথম দিন। ঠিক আছে। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। প্রথমেই দেখো কথাটা, যে ওর কে ছাপিয়ে দিয়েছে? ওর মেশো ছাপিয়ে দিয়েছে। এটা কিন্তু তপনের কানে গেল প্রথমেই। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, একটু একটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নিহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে ওই কারেকশানের কথা। তাহলে প্রথম কথা ওর মাথায় ঢুকেছিল যে মেশো ছাপিয়ে দিয়েছে, দ্বিতীয় কথা কারেকশানের করা হয়েছে। বাবা বলেন, তাই? তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজো কাকু বলেন, তা ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয়। মানে একটু মজা করে বলছে যে আমাদেরও যদি ওরকম একটা মেশো থাকতো, ওরকম মেশো থাকা কিন্তু মন্দ নয়, ভালোই লিখে দিচ্ছে, ছাপিয়ে দিচ্ছে। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। ছোটো মাসি প্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেশো শুধু খায় কফি। তাহলে এখানেও একটা কোশ্চেন আসে যে মাসি কী খাচ্ছে? ডিম ভাজা আর চা, মেশো খায় কফি। আজ আর অন্য কথা নয়, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক যারা আছেন তারা কি তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো? কেউ ছুতো না। যেটা ওরা আনাগোনা করছে। তপন যেন কোথায় হারিয়ে যায় এসব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা ছিল, আনন্দিত হওয়ার কথা ছিল, সে আনন্দ কিন্তু সে খুঁজে পাচ্ছি না, সে আহ্লাদ কিন্তু সে খুঁজে পাচ্ছে না। ঠিক আছে। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। বাবা, তোর পেটে পেটে এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কেশে গলা পরিষ্কার করে। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোড়া, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথা? তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশান করেছে, পুরোটাই কারেকশান করে দিয়েছে, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে তোর যে দেখি পায়ার ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল, মানে বাক্য চলে গেল? তখন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না, কারণ সে তো লেখেনি, সে কি পড়ছে, তবু ধ্বনি ধ্বনি পড়ে যায়। আর একবার রব ওঠে, তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তখন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে যায় এবং উঠে গিয়ে তার শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। এখানেও একটা কোশ্চেন আসে যে তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কোনটা? এইটা, যে যখন সে জানলো তার মেসোমশাই তার কি করেছে, গল্পটা আগাগোড়ায় কারেকশন করে দিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে তার দুঃখের দিন। কেন তা জানে না তপন। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন কি করবে, নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা, মানে কাঁচা লেখা বলতে যেমনই হোক লেখাটা সে দেবে,
ছাপা হয় হোক, না হয় না হোক। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। নিশ্চয়ই তোমরা গল্পটা বুঝলে কি বলতে চেয়েছে। কারণ প্রথমের এর সারমর্ম হলো যে তার কাছে প্রথমত যে লেখকরা যে মানুষের মতো হয় সে ধারণা তার কাছে ছিল না, সেটা মেসোমশাইকে দেখলো এবং তারও মনে হলো যে আমিও কী করব, নিজে হাতে গল্প লিখব, অনেক তো গল্প পড়েছি সবার লেখা, তো আমিও লিখব। তাই সে যখন নিজে হাতে গল্পটা লিখলো তখন তার মেসো তো নিয়ে গেলেন এবং ছাপালেন, এবং যখন সেটা নিয়ে এলো, যখন সে পড়ছে দেখা যাচ্ছে সে গল্পটা তারই নয়, আগাগোড়াই মানে কারেকশন করে দেওয়া হয়েছে। তাই সে কী করলো, এটা তার কাছে সবচেয়ে কী ছিল, দুঃখের দিন ছিল।